আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন পরিপূর্ণভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একদিকে জামাতের সঙ্গে চরমোনাইয়ের সঙ্গে খেলাফত মজলিসের একটা অংশ, তার সঙ্গে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমোনাই পীর সাহেবের যে সংগঠনের যে আরো ভাতৃপ্রতিম যে সকল ধর্মীয় সংগঠন রয়েছে তারা। গণ অধিকার পরিষদ, নুরুল হক নুরুর, মোটামুটি তারা সবাই এক প্ল্যাটফর্মে এসে গেছে এবং খুব দ্রুত এনসিপি মানে এই মধ্যে যে কিংস পার্টি রয়েছে তারাও এই জোটের শরিক হবে বলে কথাবার্তা শোনা যাচ্ছে। অন্যদিকে যেটা হচ্ছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলতে গেলে এখন না ঘরকা না ঘাটকা। বিএনপি এখনো তাকে পরিপূর্ণ আস্থায় নিতে পারেনি, আবার তার যারা প্রমোটার মেন্টর যারা তাকে ক্ষমতায় বসিয়েছে সেই এনসিপি, সেই জামাত, তারা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সন্দেহ প্রবণ হয়ে পড়েছে, আস্থা এবং বিশ্বাসের সংকটের মধ্যে পড়ে গেছে। তো এর বিপরীতে এককভাবে দাঁড়িয়ে আছে বিএনপি। আর অন্যদিকে যেটা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ দূর প্রবাসে আছে এবং তারা প্রবাসে বসে নানা রকম এখন সেখানে হুমকি দিতে পারবে, ধামকি দিতে পারবে, মাঝে মধ্যে যারা দুই চারটি যাকে বলা হয় অঘটন ঘটাতে পারবে, কিন্তু রাতারাতি যাকে বলা হয় তারা রাজনীতিতে পুনর্বাসিত হবে এবং গতানুগতিক রাজনীতিতে এসে মাঠে যদি ডিসেম্বর মানে মাসে শিডিউল ঘোষণা করা হয় এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, এখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করা, প্রার্থীদের অংশগ্রহণ করা, এমনকি আওয়ামী লীগের কোনো পরিচিত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে মাঠে প্রচার করবে, এটা এই মুহূর্তে 1% সম্ভাবনা নেই। আওয়ামী লীগের ধরেন যেহেতু সংসদ সদস্য ছিলাম, মোরালেস যারা এমপি মন্ত্রী সবাইকে তো চিনি, এদের মধ্যে বেশিরভাগ লোকের সঙ্গে যারা একটু সিনিয়র 9 পার্লামেন্টে যারা ছিলেন, তো এরা তো গত ক্যাবিনেটে সবাই মন্ত্রী হয়েছেন, এর মধ্যে অনেক মন্ত্রী আছেন বয়সে ছোট, অনেকে সিনিয়র, অনেকে বন্ধু। তো এদের অনেকের সঙ্গে কথা হয়, নিয়মিত কথা হয়। আমি খোলামেলা জিজ্ঞাসা করি যে ধরুন সেনাপ্রধান, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপরে জামাত নেতা জনাব তারেক রহমান সবাই মিলে আপনাদেরকে বললো যে আসেন বাংলাদেশে, যা বোঝায় আওয়ামী লীগের লোকজন। তাদের পাঞ্জাবির পাশে বিএনপির পাঞ্জাবি, জামাতের পাঞ্জাবি এই 15 বছরে প্রদর্শিত হয়নি। তাদের গাড়ির বাড়ি, নারী, তাদের দাপট, ক্ষমতা, চাপাতি, পিস্তল, গুন্ডা, হুন্ডা, মানে এ সকল কিছুর কাছে বিএনপি এবং জামাতের যারা নেতৃবৃন্দ এখন টপ গিয়ারে রয়েছেন, মানে তাদের কে কখনো দেখাই যায়নি। ফলে ওটার তো একটা শূন্যতা রয়েছে। সামাজিক যে দৃষ্টিভঙ্গি, যে জায়গাতে আপনি ছাত্রলীগের লোকদেরকে মাস্তানি করতে দেখেছেন গত 15 বছরে, ঠিক সেই জায়গাতে শিবিরের বা ছাত্র দলের লোককে আপনার আসলে রাতারাতি মানে তাদেরকে মেনে নেওয়া আপনার কাছে স্বাভাবিক মনে হবে না। অন্তত তারা আর কিছুদিন তাফালিং করবে, ছাত্রলীগের মতো 2-4টা কোপাঘুপি করবে, তারপরে ভয় দেখাবে, চাঁদাবাজি করতে করতে আপনার চোখ সয়ে যাবে। কিন্তু এখন আপনি কি করছেন? আপনি বলছেন যে ও তো 2 দিন আগে টোকাই ছিল, রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, ও এত বড় মাস্তান হলো কি করে? অথচ ছাত্রলীগ কিন্তু সেম কাজটা করেছে, কিন্তু আপনার চোখে সয়ে গিয়েছিল, কিন্তু এটা আপনার সহ্য হচ্ছে না। তো এটা সহ্য করার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে এবং সেই সময়ের আগ পর্যন্ত পুরো রাজনৈতিক অঙ্গনে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এটা অব্যাহত থাকবে। রাজনীতির ময়দানে যেটা ভারসাম্যহীনতা রয়েছে সেটা থাকবে, যে শূন্যতা রয়েছে অর্থনীতি, রাজনীতি, সেটাও থাকবে এবং এর মধ্যেই রাজনীতি করতে হবে। এবং সেই রাজনীতির মধ্যে অনেকগুলো ভয়াবহ পরিবেশ পরিস্থিতি, অবিশ্বাস, সন্দেহ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো হয়ে থাকে সারা দুনিয়াতে, বাংলাদেশে হবে, এতে কোনো রকম সন্দেহ নেই। আজ আপনি যদি রুয়ান্ডার ইতিহাস পড়েন, আপনি যদি উগান্ডার ইতিহাস পড়েন, এবং এখন রুয়ান্ডাতে যিনি রয়েছেন পল কাগামে যিনি প্রেসিডেন্ট রয়েছেন, কিংবা
সেই যে সিলভিও মুসুভেনি, তিনি আছেন উগান্ডার প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে, 1981 সন থেকে তিনি উগান্ডার প্রেসিডেন্ট হয়ে আছেন। তো এই যে দুজন আফ্রিকার শাসক, তাদের দেশের যে অস্থিরতা এবং সেটাকে স্টেবল আনা, এর সাথে যদি আপনি স্টাডি করেন বাংলাদেশের যে পরিস্থিতি, আপনি দেখবেন অনেক মিল পাবেন। এবং আমাদের সেনাবাহিনী রুয়ান্ডাতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তো কাজেই তারা এই বিষয়গুলো খুব ভালো জানেন। ফিজিতে কি হয়েছে তাও তারা ভালো করে জানেন, ফলে বাংলাদেশের ঠিক ওইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে এবং সামনে আরো হবে। এবং এরই প্রেক্ষাপটে আপনি দেখবেন যে কয়েকটি ধারা রয়েছে। একটা হলো রাজনৈতিক ধারা, একেবারে অ্যাবসলিউটলি পলিটিক্যাল, এর সঙ্গে আর্মস এমুনেশনের যোগ নেই। 2 নম্বরে আন্ডারওয়ার্ল্ডের অস্ত্র আছে, মাদক আছে, চোরাচালান আছে, যেটা একসময় আওয়ামী লীগ 100% নিয়ন্ত্রণ করতো। এখানে একটা মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। 3 নম্বর হলো যে প্রকাশ্য চাঁদাবাজি এবং দখলদার, এটার মধ্যেও যে আওয়ামী লীগের লোকজন তারা চলে গেছে, নতুন লোকজন এখানে প্রতিষ্ঠিত হয়েছে। 4 নম্বর হলো ব্যবসা বাণিজ্য। 5 নম্বর হলো পদ বাণিজ্য, রাষ্ট্রীয় পদ পদবি, এই জায়গাগুলোতে। তো এখানে যে একটা টার্মাইল চলছে, ডানে কাঁপছে বামে কাঁপছে, দৌড়দৌড়ি ছুটাছুটি, শূন্যতা, কে আসবে। তো এই খালি জায়গাগুলো যেখানে এককভাবে আওয়ামী লীগ পূর্ণ করতো, সেই জায়গাগুলো নিয়ে এখন এনসিপি টানছে, জামাত টানছে, বিএনপি টানছে, এবং আওয়ামী লীগের লোকজনের বাইরে যারা অন্যান্য বড় বড় রাজনৈতিক দল, যারা এই যাকে বলা হয় আলিরিয়া সাহেবের সঙ্গে গিয়ে তারা বৈঠক করছেন, ইনু সাহেবের সঙ্গে গিয়ে যারা বৈঠক করছেন, তারাও 2-4টা তদবির বাণিজ্য করে নিজেদের ক্ষমতা দাপট দেখানোর চেষ্টা করছেন। ফলে প্রত্যেকটি আওয়ামী লীগের ছেড়ে যাওয়া যে জায়গাগুলো রয়েছে, ওখানে 5 থেকে 6টা যাকে, অথবা যারা জেলখানাতে আছে তাদেরকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি জেলখানা থেকে বের হয়ে একটু নির্বাচনী এলাকাতে যান। তারা সাহস পাবেন না, তারা তাদের নৈতিক মনোবল হারিয়ে ফেলেছেন। তাদের অনেকের টাকা পয়সা নষ্ট হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, অনেকে রোগাক্রান্ত হয়েছেন। ফলে বিদেশে যারা আছেন তারা তো আসবেনই না, আর বাংলাদেশে যারা আছেন তারা সবার আগে বলবেন যে আমি একটু সিঙ্গাপুরে গিয়ে, ব্যাংককে গিয়ে, কলকাতাতে গিয়ে একটু জাস্ট ফ্রি চেক আপ করে আসতে চাই, হোল বডি চেক আপ করে আসতে চাই। এবং এই কথা বলে তারা যে যাবেন আর ফিরবেন কিনা সন্দেহ। এটাই রিয়েলিটি। মানে আমি যাদের সাথে আলাপ আলোচনা করেছি, যদি একেবারে রাষ্ট্রিক এবং র্যাডিক্যাল, নির্মম এবং নিষ্ঠুর ভাবে যদি পুরো পরিস্থিতি মানে নষ্ট না হয়ে যায়, এবং সেখানে দেখা গেল যে এমনকি যদি মার্শাল ল আসে, সেই মার্শাল ল ইচ্ছা করলে রাতারাতি আওয়ামী লীগকে এখানে পুনর্বাসিত করতে পারবে না। তো ফলে যে ভ্যাকুমটা রয়েছে রাজনীতিতে, অলমোস্ট 35% অফ দ্য সাপোর্টার, বাংলাদেশের মোট ভোটার বা সাপোর্টার রাজনৈতিক কর্মীর